বাকরা মসজিদ, যে মসজিদ এয়ারপোর্টের সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে। এই বাকরা মসজিদ, সেই মসজিদ রানওয়ে সম্প্রসারণের জন্য সরানো যে পরিকল্পনা, তারই প্রতিবাদ। সেই প্রতিবাদ করে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং গতকাল হুঁশিয়ারি, হুঙ্কার, আর আজ দেখা গেল সিদ্দিকুল্লাহ পালিয়ে গেলেন। হুঙ্কার হাওয়া, সিদ্দিকুল্লাহ ভ্যানিশ। প্রশাসন করা হতে সিদ্দিকুল্লাহ জারি জুরি খতম। আজ সকাল থেকে দেখেছিলাম পুলিশ প্রশাসন প্রস্তুত হয়ে আছে, কোনো রকম কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। গতকাল 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার দিয়েছিলেন এবং আজ এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন সিদ্দিকুল্লাহ। আচ্ছা, গতকাল কি হুঙ্কার ছিল সিদ্দিকুল্লাহ? जुमा है, इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। আর আজ এ দেখুন, গাড়ি থেকে নামলেনই না। এই যে কর্মসূচি, তাহলে পিছু হচ্ছেন আপনারা, কর্মসূচিতে তো পিছু হচ্ছেন, কর্মসূচিতে। আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। আজকে একটা অন্য রকমের চেহারা দেখা গেল, এটাও বলা যেতে পারে পরিবর্তনের চেহারা। কীরকম চেহারা? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে এয়ারপোর্টের এই যে ভেতরে যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া বারণ করা হয়েছে জাতীয় সুরক্ষার কারণে, কিন্তু তিনি বলেছিলেন তিনি বেশ লোকজন নিয়ে এসে সেখানে তিনি নামাজ পড়বেন এবং কালো ব্যাচ পড়বেন, আরও নানান প্রোগ্রাম। আমরা কি দেখলাম সকাল থেকে? আমরা এই এয়ারপোর্টের 7 নম্বর গেটের বাইরে আছি। এখানে বিপুল পুলিশ দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্সেস, পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর কমিশনারেটের প্রচুর পুলিশ দেখা গেল এবং তার সাথে সাথে দেখা গেল যে রাস্তাও কোথাও কোনো রকম কোনো আটকানো বা কোনো রকম গাড়িতে গাড়িতে লোক আসা, এই চেহারা কি এই চেহারা, এই ছবি কিন্তু ধরা পড়েনি। কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণেই বলছি, কারণ ঠিক 1 বছর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সভা ডেকেছিল, যদিও সেটা সভা ছিল, কিন্তু তার জন্য গোটা কলকাতা শহর আটকে পড়েছিল। কোনো রকম কোনো বাস গাড়ি যাতায়াত করতে পারেনি এবং সেটা একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজকে এই পরিবর্তনের পর যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ডাক দিয়েছেন, দেখলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো একেবারে বলা যেতে পারে চলেই গেলেন। তার সঙ্গে যারা আছেন তারা বললেন যে না, উনি এখানে কিছু করবেন না। অর্থাৎ পুলিশ যেভাবে 163 ইম্পোজ করেছে এবং যেভাবে এখানে আজকে সকাল থেকে নজর রেখেছে, রুট মার্চ করেছে, তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ইচ্ছে থাকলে সব হয়, আর সেই ইচ্ছেটা থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। রাস্তার একেবারেই ফাঁকা, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চলে গেছেন, নামাজ এখানে পড়া হবে না। সব থেকে বড় কথা এটা যে এটাও একটা পরিবর্তন। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার। গত 12 জুলাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। এই সিদ্দিকুল্লাহ তৃণমূল জামানাতেও
হুঙ্কার দিয়েছেন, আস্ফালন করেছেন। যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, যেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে। আমরা তৃণমূল জমানায় দেখেছি বেলডাঙ্গায় বিক্ষোভ, অশান্তি। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী ক্ষোভের কথা বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী সে সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বলেননি যে যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের ক্ষোভ যদি সেই রকম জায়গায় পৌঁছে যায় তাহলে কড়া হাতে দমন করা হবে, যে কথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। কবেকার কথা বলছি দেখুন 17ই মে 2026। রাস্তায় ক্ষোভের ছবি, বিক্ষোভের ছবি, এবং এই ক্ষোভ বিক্ষোভ পার্ক সার্কাসে ধুমধুমার কাণ্ড, বেশ পুলিশও আক্রান্ত হয়। এবং তার পরের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন এবং পুলিশকে হাত খুলে অ্যাকশনের নির্দেশ দেন। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। আসলে বদলের বাংলায় অ্যাকশন, পুলিশেও বদল, পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশকে ওপেন হ্যান্ডেড অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুলেই চুপ, যে আইনের শাসন আনার জন্য যা পারুন তাই করুন। এরপরেই দেখা গেল অ্যাকশনে পুলিশ। পার্ক সার্কাস ডান্ডায় কিভাবে ঠান্ডা হয় তা পুলিশ বুঝিয়ে দেয়। আবার পার্ক সার্কাসের পাশাপাশি আরো একটা ছবি দেখাবো আসানসোল, সেখানেও বিক্ষোভের নামে তাণ্ডব হয়, কিন্তু পুলিশ বুঝিয়ে দেয় তাণ্ডব বলে সেই তাণ্ডব যারা করছে তাদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। আর এদিকে আজ বিমানবন্দর চত্বরে সিদ্দিকুল্লাহকেও দম দেখালো পুলিশ, 1 ইঞ্চিও জায়গা ছাড়লো না পুলিশ। বিমানবন্দরের দুর্ভেদ্য ব্যারিকেড পুলিশের এবং জমায়েত শুরুতেই প্রতিবাদের শেষ। গতকালের হুঙ্কারি সার, পুলিশি কড়াকড়িতে পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। না আজকে কি জমায়েত বা কোনো কিছু করবেন? কিছু হবে না, এই যে কর্মসূচি চলো,
अरे मैं नहीं मार रहा हूँ, दूसरे को मार रहा था। मैं इसको पकड़ा था कि मार मत पा। दूसरे का ईटा लेके आ रहे थे। अरे मार रहा है, इसलिए वो पकड़ा था। সেকেন্ডারি রানওয়ে থেকে যতটা দূরে কোনো বস্তু থাকা উচিত তার চেয়ে কম দূরত্বে রয়েছে একটি ধর্মক্ষেত্র। তো ধর্মস্থান বা ধর্মক্ষেত্র নিয়ে আমাদের দেশের আইন কি বলছে? বলছে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ বলছে সবাই নিজের ইচ্ছে মতো ধর্ম মানতে, পালন করতে, প্রকাশ করতে এবং প্রচার করতে পারবেন। কিন্তু ধর্মের নামে এমন কোনো কাজ করা যাবে না যাতে আইন শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত হয়। ধর্মীয় স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে আইন ভাঙা যাবে না। ধর্ম পালনের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা নিয়ে সংবিধানের অনুচ্ছেদ 25 নম্বর অনুচ্ছেদে রয়েছে প্রত্যেকের নিজের নিজের ধর্ম পালনের স্বাধীনতা আছে, কিন্তু ধর্মীয় স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে আইন ভাঙা যাবে না। কোনো একটি নির্দিষ্ট মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটি একটি গাজোয়ারি মনোভাব, এটা ভারতীয় আইন এটাকে স্বীকার করে না। তাছাড়া সুপ্রিম কোর্ট খুব সুস্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র যদি মনে করে সে মন্দির, মসজিদ, গির্জা সবগুলোকেই জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে। এয়ারপোর্ট বা অন্য কোথাও যদি জরুরি প্রয়োজনে মানুষের স্বার্থে, জনস্বার্থে মন্দির, মসজিদ বা গির্জা অধিগ্রহণ করা দরকার হয়, সরকারের সেই ক্ষমতা আছে, সরকার সেটা করতে পারে। সিদ্দিকুল্লাহদের তৈরি করা এই ফাঁদে আর নতুন করে মুসলিমরা পা দিচ্ছেন না। এটা তো একটা ফাঁদ, সেই ফাঁদে আর পা দিচ্ছেন না। একবার শুনবো পীরজাদা, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, তিনি কি বলছেন। ওখানে রানওয়ে আছে, ওখানে যদি সত্যিকারের মানুষের ক্ষতি হয় সেখানে মসজিদটা সরানো হবে না হবে না সেই সম্পর্কে পশ্চিম বাংলার শিক্ষিত জ্ঞানীগুণী মুসলিম যারা আছে তাদের অন্তত 10-20 জনকে নিয়ে সরকারের বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। উনি একটা মুসলমান, সে আগে বেরিয়ে মরণ শাস্তি চাইছে, সেটা যেন না হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের যে গ্রহণযোগ্য ছিল সেইটা একদম তলানিতে চলে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফাঁদে আর বাংলার কোনো মুসলিম পা দিতে চাইছে না, চাইবো না। কিছু যেন একটা রহস্য, ডাল মে কুছ কালা হ্যায়। প্রতিবাদ গণতান্ত্রিক পথে হওয়া উচিত। হ্যাঁ, মসজিদ সরানো নিয়ে বিশৃঙ্খলা উচিত নয়, আলোচনা করা উচিত। আলোচনা করলে সমস্যার সমাধান হবে। প্রতিক্রিয়া ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মজবুর কিছু করার নাই। প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক ওয়েতে হয়। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। উন্নয়নের কাজে বাধার বরদাস্ত করা হবে না। বাংলার মানুষ বরদাস্ত করবে না উন্নয়নের কাজে বাধা, তো মন্ত্রী অগ্নিমিত্রা বলেন। এবং তারই পাশাপাশি সৌরভ শিকদার প্রশ্ন তুলে দিচ্ছেন। দমদম উত্তরে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের প্রশ্ন, মসজিদ সরাতে কেন বাধা দিচ্ছেন সিদ্দিকুল্লাহ, কেন উস্কানি দিচ্ছেন? এর পিছনে কি কোনো বিদেশি ফান্ডিং আছে? রাজনীতির জায়গায় করা দরকার, কিন্তু ডেভেলপমেন্টের কাজে যদি কেউ বাধা দেয়, যেটা করে এসেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং টিএমসি লাস্ট 15 ইয়ার্স, এগুলো বাংলার মানুষ, আমরা তো কেউ নেই, বাংলার মানুষই বরদাস্ত করবে না। এখন কিন্তু যেভাবে ম্যান্ডেট দিয়েছে বাংলার মানুষ, আর কোনো দিকে তারা তাকাবে না। এখন বাংলার মানুষ শুধু ডেভেলপমেন্ট চাই, কারণ এয়ারপোর্টটা বড় হলে, এয়ারপোর্টের এক্সপ্যানশন হলে একজন হিন্দুরও লাভ হবে, একজন মুসলমানেরও লাভ হবে, একজন খ্রিশ্চানেরও লাভ হবে, একজন শিখেরও লাভ হবে। সুতরাং সিদ্দিকুল্লাহ চৌধুরী কাম আউট অফ ইট, এনাফ, অন্য স্ট্র্যাটেজি নিন। এটা পশ্চিমবঙ্গের কাজ দিচ্ছে না, হচ্ছে না।
2002-তে তখনকার সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন সৈয়দ শাহনওয়াজ হোসেন। তার মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে এই মসজিদটা সরানো দরকার, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এতে সহযোগিতা করেন না। তখন থেকে শুরু করে আজকে অবধি সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ধরে বসে আছে। এই ইন্টারেস্টটা কেন, এটা খতিয়ে দেখা দরকার। একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে একটা মসজিদ আছে, সেখানে লোকে খালি আধার কার্ড দেখিয়ে ঢুকে যাচ্ছে নামাজ পড়তে। এর পেছনে কোনো বিদেশি রাষ্ট্রের কোনো ইন্ধন আছে? টেক অফ এবং ল্যান্ডিং এর সময় একটা ঝুঁকি থেকে যায়। আজকে এটা সম্প্রসারণ হয়ে গেলে বিমান চলাচল অনেক স্মুথ হয়ে যাবে। আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়লে খালি যাত্রীদের সুবিধা হবে তাই নয়, কর্মসংস্থান হবে অনেক। উনি তো বেসিক্যালি ধর্মের দোকান চালান, ধর্ম ব্যবসায়ী। তো আজকে ওনার দোকান যাতে ঠিক করে চলে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ভাইদের আইন ভাঙার জন্য উস্কানি দেওয়াটা কিন্তু আইনের চোখে অপরাধ। প্রাক্তন তৃণমূল সরকার এসব বরদাস্ত করলেও বিজেপি সরকারের আমলে এসব চলবে না, কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। আর রাজ্যে বা দেশে এখন বাবরের সরকার নেই, গতকাল এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, সিদ্দিকুল্লাহ সাহেবকে এটুকুই বলবো যে এখন কিন্তু আগের সরকার নেই। এর আগে যখন তসলিমা নাসরিনকে বিতরণ করার জন্য সিদ্দিকুল্লাহ সাহেব এরকম মৌলবাদীদের দল নিয়ে নেমেছিল, তখনকার সরকার কিন্তু আদর করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো লাড্ডু খাওয়ানো হতো, এই সরকার কিন্তু অন্য কিছু খাওয়াবে। তখন কিন্তু পেছনে যদি লাঠির বাড়ি পড়ে তখন কিন্তু আমাদেরকে বলবেন না, আমাদেরকে বলতে আসবেন না। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক, সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো, তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হতো। ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, যে কোনো এক জায়গায় গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন, যেই যা করছেন, যে এখন আর বাবরের সরকার নেই। সীমান্ত সুরক্ষায়, জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। সীমান্ত সুরক্ষার কাজ কিভাবে চলছে তা দেখতে এবার উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল উত্তরবঙ্গে বৈঠক হবে সীমান্ত সুরক্ষা নিয়ে। বিএসএফ আউটপোস্ট, একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। নার্কোটিক্স দপ্তরের আধিকারিকরা থাকবেন, কারণ এই সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক পাচার হয়। বৈঠকে থাকবেন সীমান্তবর্তী জেলা শাসক, পুলিশ সুপার। আজ রাতেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা নিয়ে এবার বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে নবান্ন সূত্রে খবর। আগামী 18ই জুলাই উত্তরবঙ্গে এই বিশেষ বৈঠক হতে চলেছে। 17ই জুলাই রাতেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের এই বৈঠকে চিকেন স্নেক অন্যতম যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা এই বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুখ্য সচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বলেই নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন। ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে নয়া সরকারের তরফে। 1000 একরেরও বেশি জমি বিএসএফকে আউটপোস্ট ও ফেন্সিং করার জন্য দেওয়া হয়েছে। রাজ্যে সরকার পালাবদলের পর নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স নেওয়া হবে এবং সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি দেওয়া হবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের ডেডলাইন দিয়েছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। সেই মোতাবেক ইতিমধ্যেই বিএসএফকে বেশিরভাগ সীমান্তবর্তী জেলাতেই জমি দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে। ফলত সেক্ষেত্রে আগামী 18ই জুলাইয়ের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ রাতে বাগডোগরায় অমিত শাহ। 3 দিনের সফর। রাতে বিএসএফ ক্যাম্পে থাকবেন অমিত শাহ। 3 দিনের সফরে
কি হবে, কাদের সঙ্গে বৈঠক? 18 জুলাই উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প ঘুরে দেখবেন। দুপুরে উত্তরকন্যায় সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক আগামীকাল, এবং বৈঠক শেষে রাতেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 19 জুলাই দক্ষিণবঙ্গের সব জেলার এসপিডিএমদের নিয়ে বৈঠক, সীমান্তবর্তী জেলাগুলির এসপিডিএমদের নিয়ে বৈঠক। তারপর বৈঠকের পরে ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার কথা। বিকেলে নিউ টাউন কনভেনশন সেন্টারে আমুল প্লান্টের আনুষ্ঠানিক শিলান্যাস। আর উত্তরবঙ্গে একদম সাজো রব এখন। তার কারণ একদিক থেকে যেমন উত্তরবঙ্গের মান উপরে তোলার একটা চেষ্টা চলছে রাজ্য সরকারের তরফে, তার পাশাপাশি সীমান্তে সুরক্ষার চেষ্টা চলছে, তার পাশাপাশি এবার রেলপথ আরো সুগম। নতুন রূপে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন। অমৃত ভারত স্কিমের আওতায় ঢেলে সাজানো হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন। শান্তনু আছে আমার সঙ্গে। শান্তনু, কেমন ভাবে সেজে উঠেছে, কি ফেসিলিটি সুবিধা বা সুযোগ বাড়লো এর ফলে? দেখো, 1964 সালে কিন্তু জলপাইগুড়ি রোড স্টেশন স্থাপন হয় এবং তার পরবর্তীতে সেই সময় যে অবস্থায় ছিল রেল স্টেশন তার নতুন করে কোনো সংস্কার করা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু যে দেশের যতগুলো অমৃত ভারত স্টেশনকে আধুনিক স্টেশনে রূপান্তরের তালিকা তৈরি হয়েছিল, তার মধ্যে সংযোজিত ছিল জলপাইগুড়ি রোড স্টেশন। এবং আধুনিক ভাবনায় কিন্তু এই স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে। এবং জলপাইগুড়ি স্থাপত্য বলতে জলপাইগুড়ি রাজবাড়ি, বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে সিংহদুয়ার রয়েছে, সেই সিংহদুয়ারের আদলেই কিন্তু এখানকার প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। এবং ভেতরের যে সমস্ত ব্যবস্থা, বিশেষ করে যাত্রী সাধারণের যাতে স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা থাকে, তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এবং গোটা এলাকা একটা স্টেশন চত্বরে যখন যাত্রী যাবে, তার কিছুক্ষণ সময় যদি তার ট্রেন আসতে সময় লাগে, সে সময়টা সে একটা সুন্দর একটা আবহের মধ্যে, সুন্দর একটা পরিবেশের মধ্যে ঘুরে দেখতে পারে। সেই রকম ভাবে কিন্তু গোটা স্টেশনটাকে সাজিয়ে তোলা হয়েছে। বলা যেতে পারে যে এই অঞ্চলে যতগুলো স্টেশন এই অমৃত ভারত প্রকল্পের মধ্যে সাজিয়ে তোলা হয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম এই জলপাইগুড়ি রোড স্টেশন, যে স্টেশনের সাথে উত্তর পূর্ব ভারতের সমস্ত ট্রেন যোগাযোগ রয়েছে। এনজিপি থেকে উত্তর পূর্ব ভারতের যত ট্রেন যাতায়াত করে এই স্টেশনের মধ্য দিয়ে যায়, অর্থাৎ এই স্টেশন দিয়ে যারা যাত্রীরা ওঠানামা করবেন তাদের কাছে একটা সুন্দর ঝা চকচকে স্টেশন কিন্তু উপহার দিল কেন্দ্র সরকারের রেল মন্ত্রক। এবং এর ফলে যাত্রীরা যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এখানে সময় কাটাতে যেরকম তাদের কোনো অসুবিধা হবে না, যদি আরো বেশি সময় থাকে সে আশপাশের এলাকা ঘুরে দেখতে পারবেন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই না, জলপাইগুড়িবাসীর সেন্টিমেন্ট, অর্থাৎ জলপাইগুড়ি যে বৈকুণ্ঠপুর রাজবাড়ি, যাকে বলা হয় একটা স্থাপত্য, কয়েকশো বছরের পুরনো সেই স্থাপত্য, অর্থাৎ রাজবাড়ির গেট যেটা রয়েছে, সেই গেটটাকে কিন্তু সামনে তুলে ধরা হয়েছে। তার ফলে এখন যাত্রী যখন রেল স্টেশনে ঢুকছেন, তার মনে হবে যে জলপাইগুড়ি রাজবাড়িতে সে প্রবেশ করছেন। এবং ভেতরের ব্যবস্থা, চারদিকের যে ব্যবস্থা, পার্কিং এর ব্যবস্থা থেকে শুরু করে যাত্রীদের বসার ব্যবস্থা, প্রতীক্ষালয়ের ব্যবস্থা, সবটাই কিন্তু আধুনিক এবং সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তার ফলে সকল মানুষ কিন্তু যেমন খুশি, যাত্রীরাও খুশি। এবং আজকে এই পরিষেবার উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, পাশাপাশি পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানকে ঘিরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল। অনুষ্ঠানে বহু মানুষ, জলপাইগুড়ি বহু বাসিন্দা কিন্তু উপস্থিত হয়েছিলেন, যারা যাত্রী হিসাবে স্টেশনে গিয়েছিলেন তারাও কিন্তু একটা মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করলেন। এবং সকলেরই বক্তব্য, স্টেশন যে এত সুন্দর, এত আধুনিক, এত ব্যবস্থাপনা সম্পন্ন হতে পারে তারা ভাবতেই পারেননি, অর্থাৎ তারা কল্পনা করতে পারেননি। সেটাই হয়ে গেল আজ থেকে, যেটা আজকে যাত্রী সাধারণের জন্য চালু করে দেওয়া হলো। জলপাইগুড়ির বাসিন্দা এবং যারা ওঠানামা করবেন যাত্রীরা, তাদের পক্ষে অত্যন্ত একটা সুন্দর এবং স্বচ্ছ ব্যবস্থা তৈরি করা হলো। খুব ভালো লাগছে, খুব ভালো একটা প্রকল্প হচ্ছে। আগের যে রোড স্টেশন ছিল এখন সেটা ভাবাই যায় না। আমরা এরকম স্টেশনটা কলকাতার দিকে দেখতাম, আরো উন্নত হোক এটাও আমরা চাই। আমি খুবই অভিভূত বা আপ্লুত উত্তরবঙ্গবাসী হিসাবে এটা পেলাম। আমরা জলপাইগুড়িবাসী, খুবই ভালো লাগছে। আরো উন্নত হোক, নতুন সরকার আরো ভালো কাজ করুক জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের জন্য, এটাই চাই আমি। স্টেশনে রেলমন্ত্রী ওখান থেকে উদ্বোধন করবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা মিটিং নিয়ে সব আরটিওদের সঙ্গে বসে কথা বলবো, কি সমস্যা কিভাবে ঠিক করা যায়, কি পরিকল্পনা করা যেতে পারে। পুরো
ডিপার্টমেন্টটাকে কন্টেক্সচুয়াল বানিয়ে রেখে দিয়েছে। কারো কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব ছাড়াই সবাই কাজ করে যাচ্ছে। ফুটবল ওয়ার্ল্ড